আজকে আমরা এই দশম অধ্যায় কেমিস্ট্রির এই চ্যাপ্টারটার কিছু এমসিকিউ আর কিছু রিটেন প্রশ্ন দেখার চেষ্টা করব। তার আগে কিছু দেখে নিই, গুরুত্বপূর্ণ তথ্য দেখি। তো ফার্স্টে যে তথ্য সেটা হচ্ছে যে সাধারণত সালফাইড আকরিকের তাপজারণ করা হয়, মানে যেসব আকরিক যেমন কপার 2s, তারপর হচ্ছে Fe2s, এরকম যে ইয়েগুলো আছে সালফারের আকরিক, মানে সালফাইড আকরিক যেগুলা, এগুলা কি তাপজারণ করা হয়, মানে তাপ দিলে সালফারটা সরে যায়, তারপরে লোহা বা কপার এগুলা বেরোয় আসে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড এবং বিশুদ্ধ ধাতুর পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা মনে রাখার বিষয়, এটা বারবার কাজে লাগে। তড়িৎ বিশ্লেষণে এই পদ্ধতিতে 99.9% বিশুদ্ধ কপার ধাতু তৈরি করা যায়। এই কপার ধাতু যেটা বিশুদ্ধ এটা কোন দণ্ড হিসেবে কাজ করে অ্যানোড এবং ক্যাথোডে? এই যে ক্যাথোড, বিশুদ্ধ ধাতুর পাত ক্যাথোড হিসেবে কাজ করে। আচ্ছা, সালফার হলুদ বর্ণের এবং সালফানাইড দ্বারা বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করা হয়। সালফারের কালার কি? হলুদ। H2SO4 একটি অ্যাসিড, জারণধর্মী এবং নিরোধক পদার্থ। জারণধর্মী মানে হচ্ছে এটা তো বোঝা যায়, কিন্তু নিরোধক মানে হচ্ছে সে কোনো একটা পদার্থ থেকে পানি শোষণ করে নিতে পারে। যেমন এই জায়গায় তার নিরোধন ধর্মটা প্রকাশ করছে। এটা হচ্ছে চিনি বা সুক্রোজের সাথে H2SO4 মিলাই দিলে এই যেখানে 11 অণু পানি সে বের করে নিয়ে আসে, শুধুমাত্র থাকে 12টা কার্বন। ভূত্বকের প্রধান উপাদান কি? অক্সিজেন আর সিলিকন। সালফাইড আকরিক সমূহকে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে পৃথক করা যায়। কেমনে? এই যে সালফাইড যেগুলো, এগুলা তেলের মধ্যে অনেক সময় হয়, দ্রবীভূত হয়, যার কারণে নিচের ময়লাটুকু থাকে আর তেলের মধ্যে তেল ফেনার মধ্যে ভাসমান থাকে আকরিকগুলা। তারপর হচ্ছে ক্রোমাইট, উলফ্রামাইট, রুটাইল, এগুলো কি চৌম্বকীয় পৃথকীকরণের মাধ্যমে পৃথক করা যায়, কারণ এগুলো সবই আসলে চৌম্বক দ্বারা আকর্ষিত হয়, আর যেগুলো ময়লা সেগুলো বিকশিত হয় বা আকর্ষিত হয় না। আচ্ছা, অধিক সক্রিয় ধাতুসমূহকে তড়িৎ বিশ্লেষণ দ্বারা পৃথক করা হয়, যেমন এই যে কপার। তারপর হচ্ছে অধিক সক্রিয় ধাতুসমূহ, এরপরে হচ্ছে মধ্যম সক্রিয় ধাতুকে কার্বন বিজারণ অথবা কার্বন মনোক্সাইড দ্বারা বিজারণের মাধ্যমে আহরণ করা হয়। আচ্ছা, সিন্নাবারের সংকেত এই জায়গায় হচ্ছে HgS বলছে, জিঙ্ক ব্লেন্ড হচ্ছে ZnS, ক্যালামাইড জিঙ্ক কার্বনেট, গ্যালানা হচ্ছে PbS, ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4, হ্যামাইডাইট হচ্ছে Fe2O3, লিমোনাইট হচ্ছে Fe2O3 3H2O। এটা অনেকটা মরিচের সংকেতের মতো। আচ্ছা, কপার পাইরাইট সেটা হচ্ছে গিয়া CuFeS2, আর চারকোসাইড হচ্ছে কপার 2s, এই যে এটা দেখাইছিলাম যে। বক্সাইট Al2O3 2H2O, চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট। স্টিলের মধ্যে 99% লোহা থাকে আর হচ্ছে 1% কার্বন থাকে। ওকে, এখানে তোমরা কোথায় ছিলাম? তোমরা ছিলাম হচ্ছে যে স্টিল পর্যন্ত করছি 99%, আর কার্বন থাকে 1%। আর স্টেইনলেস স্টিলের মধ্যে কি থাকে? 74% লোহা, তার সাথে হচ্ছে 18% ক্রোমিয়াম। এটা মনে রাখতে হবে যে ক্রোমিয়াম থাকে 18% এবং নিকেল থাকে 8%। আর পিতল কাঁসা, এটার মধ্যে অনেক সময় প্যাঁচ লাগে। পিতল হচ্ছে কি কপারের 65%, মানে দুইটার মধ্যেই কপার হচ্ছে মেইন। সো পিতলের মধ্যে কপার থাকে 65 আর কাঁসার মধ্যে থাকে 90%। আর কাঁসার মধ্যে হচ্ছে থাকে এই এসএন, যেটা হচ্ছে টিন, আর পিতলের মধ্যে থাকে জিঙ্ক। তো কাঁসার এই যে এস মানে সা থেকে হচ্ছে এসএন কি? এসএন হচ্ছে টিন। এটা মোটামুটি মনে রাখা যায়। আর সালফারের গলনাঙ্ক হচ্ছে 119 ডিগ্রি। হ্যাঁ, অ্যাড করলাম তো। আচ্ছা, এস কে ফ্রাশ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আচ্ছা, ফ্রাশ পদ্ধতি এটা এই জায়গায় দেখবো না। আচ্ছা, দেখি তো আনাস ঢুকছে নাকি। আচ্ছা, অ্যাড আছে। ওকে, এর এই জায়গায় কি হইতেছে? এই যে সালফার ডাইঅক্সাইড, এটা অক্সিজেনের সাথে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এইগুলার প্রভাবকের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, এবং এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। এইটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। আচ্ছা, এই এসকে সালফারকে ফ্রাশ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে এরকম যে এখানে হচ্ছে একটা সালফারের খনি, এই খনি পর্যন্ত 3 নল বিশিষ্ট পাইপ ঢুকানো হয় এরকম।
একটা দিয়ে হচ্ছে গরম হাওয়া প্রবেশ করায়, এখানে হচ্ছে গরম হাওয়া প্রবেশ করাবে বাইরের, সবচেয়ে বাইরের সাইড দিয়ে। তারপরে আরেকটু ভিতরের সাইড দিয়ে হচ্ছে গরম পানি প্রবেশ করাবে, সুপার হিটেড ওয়াটার, 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একদম ফুটন্ত পানি এখানে পৌঁছাবে। এবং এই জায়গায় যখন গলে যাবে, সালফারটা গলে যাবে, তখন এখান দিয়ে প্রচন্ড পরিমাণে বাতাস যদি দেওয়া হয়, তাহলে মাঝখানের পাইপটা দিয়ে সালফারটা বের হয়ে আসবে। এটা হচ্ছে মেইন কাহিনী। আচ্ছা, অলিয়াম কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7 আর H2SO4 অ্যাসিড জারক এবং নিরোধক হিসেবে কাজ করে, এটা আমরা দেখলাম। এবার ফার্স্টে যে বলতেছে এমসিকিউ, সেটা বলতেছে যে ক্রোমাইটের সংকেত কি? ক্রোমাইটের সংকেত আমরা কি জানি, যেটার মধ্যে ক্রোমিয়াম থাকবে, অবশ্যই সবগুলোর মধ্যে ক্রোমিয়াম আছে, এটাই নাই, সো এটা বাদ আগেই। তাইলে হচ্ছে আমার এটা হচ্ছে Cr2O3, এটা তো না, এটা হচ্ছে Cr2O3 তার সাথে লোহা, FeO Cr2O3, এটা হচ্ছে ক্রোমাইটের সংকেত। এই জায়গায় বলছে ক্রায়োলাইট। ক্রায়োলাইটের একটা বিশেষ ছিল যে এটা কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে ওই যে অ্যালুমিনিয়ামের আকরিক Al2O3, ওই অবস্থা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য, বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্রায়োলাইট প্রয়োগ করা হয়। ক্রায়োলাইট প্রয়োগ করলে অ্যালুমিনিয়ামটা তাড়াতাড়ি গলে যায়, বক্সাইডটা। তো এটা ক্রায়োলাইট এর সংকেত Na3AlF6। ক্যালামাইন কি? ক্যালামাইন হচ্ছে যে জিঙ্ক কার্বনের, যেটা জিঙ্ক কার্বনেটকে ক্যালামাইন বলে। ধাতুর পৃষ্ঠ উজ্জ্বল দেখায় কেন? উজ্জ্বল দেখার কারণ হচ্ছে তার যে সঞ্চারণশীল ইলেকট্রন, এই সঞ্চারণশীল ইলেকট্রন কারণে সেই ধাতুগুলা ইলেকট্রন প্রবাহ করে, যার কারণে কারেন্ট পাস হয়। ধাতুসমূহ প্রকৃতিতে কি হিসাবে থাকে? ধাতুগুলো অক্সাইড হিসেবে থাকতে পারে, কার্বনেট হিসেবেও থাকতে পারে, সালফেট হিসেবেও থাকতে পারে, বাট হাইড্রেট হিসেবে মোটামুটি কমই থাকে। বাট নর্মালি সবচেয়ে বেশি থাকে হচ্ছে এই যে ধাতুর অক্সাইড রূপে, যেমন বক্সাইডের মধ্যে দেখি অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে যে লোহার মধ্যে ম্যাগনেটাইট, হেমাটাইট, ক্রোমাটাইট, এগুলো সবগুলা। তারপর হচ্ছে কার্বন বিজারণ দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয়? কার্বন বিজারণ যেসব হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, ওইগুলা। মধ্যম সক্রিয় ধাতু এই জায়গায় কোনটা? মধ্যম সক্রিয় ধাতু এই জায়গায় হচ্ছে সবগুলাই, যে লোহা, জিঙ্ক, তারপর হচ্ছে গিয়া লেড, সবগুলো হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। ধাতু নিষ্কাশন প্রক্রিয়া কিরূপ? ধাতু নিষ্কাশন প্রক্রিয়া হচ্ছে এগুলা সবই বিজারণ প্রক্রিয়া, যে দেখো এই জায়গায় বলা হয়েছে যে কার্বন বিজারণ। তো ধাতু নিষ্কাশন একটা বিজারণ প্রক্রিয়া। ঘড়ির উপর কোন ধাতুর প্রলেপের কারণে চকচকে হয়? ঘড়ির উপর কোন ধাতুর প্রলেপ দেয়? তো আমরা জানি যে কোন একটা জিনিস চকচকে তখন সুন্দর লাগে যখন সিলভার প্রলেপ দেওয়া হয়। এখন সিলভার তো খুব দামি জিনিস, আয়নার মধ্যেও কিন্তু সিলভার দিলে খুব মানে ভালো রিফ্লেক্ট হয়, কিন্তু সিলভার যথেষ্ট দামি জিনিস হয়, সিলভার ব্যবহার করে না। কি ব্যবহার করে? ক্রোমিয়াম। সব জায়গায় চকচকে করার জন্য ক্রোমিয়াম ব্যবহার করে। স্টেইনলেস স্টিলের মধ্যেও ক্রোমিয়াম ব্যবহার করে। তো নিষ্ক্রিয় ধাতুর উদাহরণ যায় কোনটা? মানে একবারে নিষ্ক্রিয়, এই যে প্লাটিনাম, অরাম, এগুলা তো কারোর সাথে বিক্রিই করে না, তো এরা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু। তারপর হচ্ছে সিলভার প্লাস আর লেড 2+ এর মধ্যে কোনটির বিজারণ প্রবণতা বেশি? এই বিজারণ প্রবণতা জানার জন্য আমাদের একটা সারি জানা লাগে, ওই যে লিথিয়াম, পটাশিয়াম, ব্যারিয়াম, সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ডট 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 এভাবে আগায়। তো এই যে একটা সিরিয়াল আছে, এই সিরিয়ালের যত নিচে ওই ধাতুটা তত বেশি সক্রিয়, এবং আয়নের ক্ষেত্রে উল্টা। তো ওই হিসাবে এই যে এই Ag+ এগুলো হচ্ছে এটা Pb2+ এর উপরে পড়ে। সো ওই কারণে তার বিজারণ প্রবণতা বেশি, অর্থাৎ মানে সে আয়ন হিসাবে অধিক সক্রিয়, উপরে পড়ে, কিন্তু Ag+ Pb2+ এর উপরে পড়ে, তার বিজারণ প্রবণতা বেশি হয়। NH3 হতে HNO3 প্রস্তুতিতে কোনটির প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? NH3 থেকে HNO3 তৈরি করতে যেটা প্রভাবক সেটা হচ্ছে যে প্লাটিনাম। প্লাটিনাম কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়, প্লাটিনাম, লোহা, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রভাবক। কপার সালফেট দ্রবণে ক্রমে লৌহ চূর্ণ যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে? কপার সালফেটের মধ্যে যদি আমি ক্রমে লোহা চূর্ণ করি, তাহলে লোহার যে হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সেই লোহার হাইড্রোক্সাইডের কালার কি হয়? লালচে বাদামি হয় একটা, আর একটা হয় সবুজ। এন্ড কপার সালফেট এটা হচ্ছে 2+ আয়ন, সো এর সাথে যখন লোহাগুলা হবে, বিজারিত হবে, তখন সেটা কপার সরি Fe2SO2 উৎপন্ন করবে, সো এটার কালার হচ্ছে সবুজ। আর লিমোনাইটের সংকেত আমরা একটু আগে দেখছিলাম মতো, কি বলা হয়, মরিচার মতো, ওই জায়গা হচ্ছে 3 অনুপানি।
যে Fe2O3 3H2O, এটা হচ্ছে লিমোনাইট। তারপর হচ্ছে স্টেইনলেস স্টিলের সংযুক্তি বলতেছে এই যে লোহা থাকে 74, ক্রোমিয়াম থেকে 18, নিকেল 8, সবই কারেক্ট। তারপর উচ্চ তাপমাত্রায় বাতাসের সাথে বিক্রিয়া করে জ্বলে উঠে এমন কয়েকটি ধাতু কি? অ্যালুমিনিয়াম কি জ্বলে? জ্বলে না তো। জিঙ্ক কি জ্বলে? জ্বলে তো না। তো এটা কি বলছে যে উচ্চ তাপমাত্রায় বাতাসের সাথে বিক্রিয়া করে জ্বলে উঠে। আচ্ছা, এই যে উচ্চ তাপমাত্রা বলছে, তো উচ্চ তাপমাত্রায় তো সবগুলাই জ্বলবে। সো অ্যালুমিনিয়ামও কারেক্ট, জিঙ্কও কারেক্ট, লোহা, সবগুলো। পিতল তৈরিতে কোন ধাতু ব্যবহার হয়? আচ্ছা, আমরা দেখছিলাম কি, হ্যাঁ, পিতলের মধ্যে কপার আর জিঙ্ক। আর কাঁসার মধ্যে কি কপার কপার আর আর টিন। আর কাঁসার থেকে হচ্ছে অ্যাসিড মানে টিন। তো উভয়। পানিগ্রাসী পদার্থ, পানিগ্রাসী বলতে কি বোঝায়? যে সে পানি পছন্দ করে এরকম, এটারে বলা হয় হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক পদার্থ কোনগুলা এই জায়গায়? হাইড্রোফিলিক হাইড্রোফিলিক পদার্থ এই জায়গায় কোনটা, যেটাকে পানি পছন্দ করে? Na2O, হ্যাঁ, সে পানি পছন্দ করে। MgCl2 পানি পছন্দ করে। CaCl2 পানি পছন্দ করে, সবগুলাই। তারপর গ্যালেনা হচ্ছে PbS। কাপড় কাঁচা সোডা, এটা হচ্ছে Na2CO3 এবং তার সাথে 10 অণু পানি। সোডিয়াম কার্বনেট আর ডেকাহাইড্রেট, এটার নামই হচ্ছে কাপড় কাঁচা সোডা। আর আর্দ্র Na2SO4 এর অপর নাম কি? যে আর্দ্র Na2SO4 মানে কি? Na2SO4 এর সাথে পানি থাকবে, আর্দ্র পানিতে পানি, এটার নাম কি? কপার সালফেট, সরি, সোডিয়াম সালফেট। কিন্তু সোডিয়াম সালফেট এবং আর্দ্র লবণ, এই জিনিসটার নাম হচ্ছে গ্লুবার সল্ট। গ্লুবার সল্টের একটা বিশেষ আছে, মানে ব্যতিক্রম আছে। এটা হচ্ছে সাধারণত আমরা যদি কোনো একটা পাত্রের মধ্যে কোনো একটা লবণ দিয়ে আগুন দিই, তাহলে কি লবণটা গলতে থাকে, মানে পানির মধ্যে দ্রাব্যতাটা তার বাড়ে আস্তে আস্তে। যদি 20°C তাপমাত্রায় 1 লিটার পানিতে 400 গ্রাম লবণ নিত, 100 যদি তাপমাত্রা বাড়ায় তাহলে আরো বেশি নিবে, ঠিক না? 1 কেজি নিবে হয়তো, এরকম একটা অবস্থা। কিন্তু এই গ্লোবাল সল্টের মধ্যে দেখা যায় কি, যদি তাপমাত্রা বাড়ায় তাহলে আস্তে আস্তে তার দ্রাব্যতা বাড়ে, কিন্তু 32.4°C তাপমাত্রায় যাওয়ার পরে তার দ্রাব্যতা আর বাড়ে না, পরে কমা শুরু করে। এটা একটা ব্যতিক্রম। আচ্ছা, সমস্যা নেই। ম্যাগনেসিয়ার সংকেত কোনটা? মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাম থেকে বোঝা যায়। তারপরে হচ্ছে এই জায়গায় তড়িৎচুল্লির, এটা কোথায় আছি আমরা? এই জায়গায় তড়িৎচুল্লির অভ্যন্তরে আবরক রূপে কোন যৌগ ব্যবহার করা হয়? তড়িৎচুল্লির জন্য এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। ইপসম লবণ, ইপসম লবণ কোনটাকে বলা হয়? ম্যাগনেসিয়ামের যে লবণ সেটা কিন্তু ইপসম লবণ বলে। আর ম্যাগনেসিয়ামের সাথে কয় অণু পানি থাকে? 7 অণু পানি থাকে। আর 25 বলতেছি যে ইউরেনিয়াম নিষ্কাশনে কোন মৌল ব্যবহৃত হয়? ইউরেনিয়াম নিষ্কাশনে সবসময় যে ক্যালসিয়াম ব্যবহৃত হয়। ক্যালসিয়াম যথেষ্ট শান্ত মৌল। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাধারণ গলনাঙ্ক কত? 2050 ডিগ্রি। কিন্তু ক্রায়োলাইট প্রয়োগ করলে সেই তাপমাত্রা কততে নেমে আসে? 800 থেকে 800। 800, সাবাস। তো কপার পাইরেটসের সংকেত কি? কপার Fe(S2), এই যেটা কপার পাইরেটস। আচ্ছা, ডুরালমিন কি ধরনের ধাতু? অবশ্যই আমরা জানি সংকর ধাতু। শঙ্কর ধাতু। তবে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, রাইট। সিন্নাবার কোনটা? HgS, যেটা এটা। তারপর হচ্ছে জিঙ্ক সালফাইড, এইটার আকরিকের নাম কি? ZnS। গ্যালেনা হচ্ছে PbS, ঠিক না? এটা তো PbS। আরেকটু আগে আমরা দেখলাম যে সিন্নাবার মানে হচ্ছে HgS। তাহলে জিঙ্ক সালফাইড, এটার আকরিকের নাম কি? জিঙ্কলেট, কারেক্ট। বৈদ্যুতিক সুইচ তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? পিতল না কাঁসা? রাইট, পিতল। আর কাঁসা দিয়ে কি করা হয়? হাড়ি পাতিল। বাইসাইকেলের পার্টস কি দিয়ে তৈরি করা হয়? স্টেনলেস স্টিল। বাইসাইকেল কি হালকা হয় না? ডুরালামিন। পার্টস, এই তো রাইট, ডুরালমিন। বাইসাইকেলের পার্টস, এরোপ্লেন, এগুলা ডুরালমিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, তারপর হচ্ছে ক্যালসিয়ামের শিখা পরীক্ষায় কোন বর্ণ দেয়? ক্যালসিয়ামের কালার হচ্ছে যে ইটের ন্যায় লাল বর্ণ। এরকম কয়েকটা আছে যে মনে রাখা লাগে, যে সোডিয়ামের কালার হচ্ছে সোনালী। সোডিয়ামরে যদি আমি তাপের মধ্যে পুরাই অতিরিক্ত তাপে, এটা হচ্ছে সোনালী কালার দেয়। তারপরে ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, এই যে ইটের মতো লাল। তারপরে আমরা কি জানি বলছিলাম, এই যে একটা বলছিলাম স্ট্রনশিয়াম কি? স্ট্রং গ্রেড মানে কি? টকটকে লাল।
টকটকে লাল বা উজ্জ্বল লাল। CaOH2 আচ্ছা, কলিচুন কোনটা? CaOH2। আচ্ছা, স্নেকেড লাইম কি? স্নেকেড লাইম কি? জানি না। স্নেকেড লাইম হচ্ছে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওইটাই। এই হচ্ছে স্নেকেড লাইম। কাঁসা, এই যে সা মানে কি থাকে এটার মধ্যে? খুবই। এই যে এসএন থাকে, টিন থাকে, তো কৌবই। আর ডুরাল মিনার উপাদানের সংযুক্তি বলছে এই জায়গায় কোনটা কোনটা হয়? অ্যালুমিনিয়াম 95% থাকে, এটা কি সত্য? জি জি। অবশ্যই। আবার কপার 4% থাকে, এগুলো একবার সত্য, এগুলো এটাও সঠিক। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কোনটা? H2S2O7 H2SO7, রাইট, এটা হচ্ছে অলিয়াম। হিম মিশ্র প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? হিম মিশ্র মানে হচ্ছে বরফ মিশানো। বরফ বরফ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। কোরেন্ডাম কোনটা? এই জায়গায় কোরেন্ডাম কোনটা? টেক এ ওয়াইল্ড গেস। যেটা Al2O3 রে কোরেন্ডাম বলে। আচ্ছা, রেড লেড এর সংকেত কোনটা? লেডের কিন্তু কয়েকটা আছে, মানে ভাগটাগ আছে, কখনো লাল হয়, কখনো বিভিন্ন কালার হয় আর কি। তো 2141 যেটা, এটা হচ্ছে Pb3O4, এটারে বলা হয় রেড লেড। আচ্ছা, Fe2SO4 3.9H2O, এটা কোন বর্ণের? বাদামি বলে। এটা হচ্ছে হালকা হলুদ বর্ণের। আন্টি। আচ্ছা, ক্লোরিন আয়নের আর্দ্র পরীক্ষায় কিসের পদক্ষেপ করে? ক্লোরিন, এটা AgCl এর সাথে যদি একটা বিক্রিয়া দেয় তাহলে কি তার সাদা পদক্ষেপ করে না? হুম। আর্দ্র পরীক্ষাতে এটা কিসের পদক্ষেপ করে? কোন জিনিসটা? এই যে এটা AgCl AgCl মানে সিলভার ক্লোরাইড। পেঁয়াজের ঝাঁঝালো গ্যাসটির নাম কি? সালফার ডাইঅক্সাইড। মোর লবণ কোনটা? মোরের লবণ যেটাকে বলা হয়। চিনি। মোরের লবণ হচ্ছে যে FeSO4 তার সাথে যে NH4 2SO4 into 6 পানি, এটা হচ্ছে মোরের লবণ। এটা খুব বিখ্যাত লবণ। আচ্ছা, FeWO4 এই যৌগের নাম কি? আর এটা কিন্তু মোটামুটি কমন সেন্স দিয়ে দেখানো যায় যদি আগে থেকে নাও জানা থাকে। এই W কি? W stands for লোহা। ওলফ্রাম। আচ্ছা। ওলফ্রাম Fe লোহা। টাংস্টেনের আর কি, যেটা টাংস্টেনের ল্যাটিন নাম ওলফ্রাম না? সেই W ওলফ্রাম। এটা ওই উলফ্রামাইট। যৌগের নাম কি? রাইট, ওলফ্রামাইট। এটাই তো। রুটাইল ছিল টাইও2, ওই যে Cu2 TiO2 যেটা বলা হয়। এটা কি একটু চৌম্বক আকর্ষী, যার কারণে এদেরকে সহজে পৃথক করা যায়। Fe2O3 এর নাম কি? এটাকে আমরা দেখছিলাম। হেমাটাইট লিম্ফোসাইট লিমোনাইট, লিমোনাইট। লিমোনাইট, আচ্ছা। লিম্ফোসাইট। কভার 2s আকরিকের নাম কি? এই যে সালফোসাইট। রাইট, চারকোসাইট, এটা ফার্স্টে দেখছিলাম। এই যে ওলফ্রাম, সালফোজেন না সালফোসাইট। সরি 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 সরি, চারকোজেন লিখে ফেলেছি না? ওকে। আর তারপর হচ্ছে ওলফ্রাম অক্সাইড, এখানে বলতেছে যে তার সাথে 3 অণু হাইড্রোজেন, তারপর হচ্ছে সলিড ওলফ্রাম পাওয়া গেছে এবং 3 অণু পানি। এই বিক্রিয়ায় বিজারক কোনটি? বিজারক কোনটা? যে হচ্ছে করে, জারিত করে, সেটাই বিজারিত করে সেইটা না? মানে যাকে দিয়ে আমি বিজারণটা সম্পন্ন করছি, এত বিজারিত হইছে, তাহলে বিজারণটা করছে কে? হাইড্রোজেনে না? ইয়েস। এই যে হাইড্রোজেন হচ্ছে বিজারক। স্টিল তৈরিতে কত শতাংশ কার্বন ব্যবহৃত হয়? এক। স্টিল, স্টিল কিন্তু নরমাল স্টিল 1%। স্টিল তৈরিতে কত শতাংশ কার্বন? এটা তো 1% ছিল। কাপ কোন কোথায় থাকে? কাপও কোন? চল্লিতে। 72 চল্লিতে। এটা হচ্ছে রাইট, বাতাচুলিতে, কারেক্ট। কেন থাকে এটা? উপরে কোক রাখা হয়। হুম হুম, মানে কার্বন। ঠিক আছে। রুটাইল উলফ্রামাইড কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? রুটাইল কি? এটা হচ্ছে গিয়া এই যে লৌহজাত। TiO2, TiO2 উলফ্রামাইড তো আমরা একটু আগে দেখলাম। এই জিনিসগুলা কি একটু কি বলা চৌম্বকীয় হয়? পৃথিবীগুলো। চৌম্বকীয় পৃথকীকরণ, রাইট, এটা আমি বলছিলাম একটু আগে। এদের মধ্যে হালকা একটু চৌম্বক আকর্ষণ ধর্ম আছে।
আচ্ছা, এই জায়গায় স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড পদ্ধতিতে প্রস্তুতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে কত জুল তাপ শক্তির উদ্গীরণ হয়? আমরা দেখছিলাম 98 কিলো জুল, ঠিক না? আচ্ছা, এই জায়গায় কিন্তু উৎপন্ন হয় বলছে যে কতটুকু উদ্গীরণ হয়, মানে উৎপন্ন হয়, সো এটা প্লাসের 198 কিলো জুল হয়। কারণ আমরা দেখছিলাম ডেইলি এইচ সমান হচ্ছে মাইনাস 198 কিলো জুল, ঠিক না? তো এটা ঠিক আছে। মাইনাস হবে না। অধিক সক্রিয় ধাতুগুলো কোন পদ্ধতিতে ধাতু মুক্ত করা হয়? অনেক সক্রিয় যারা, তাদের তো আসলে ধাতু মুক্ত করাও লাগে না, Purification, তারা নর্মালি আসলে পাওয়া যায়। বাট সরি, অধিক সক্রিয়, ঠিক না, অধিক সক্রিয়দেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায়। আর যারা হচ্ছে অসক্রিয় একদম, তাদেরকে কোনোভাবে কোনো জারণ করা যায় লাগে না, একদম বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। রিটর্টে কোন ধাতু নিষ্কাশন করা হয়? রিটর্টে আমরা retort, জানি যে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। এটা আমাদের একটা ইয়াদের মধ্যে আছে, বইয়ে যদিও ঠিক মতো নাই, বাট যেটা বলা হয় অনুশীলনীর প্রশ্নের মধ্যে বলা আছে রিটর্ট টিটর্ট এরকম একটা কিছু প্রশ্ন। আচ্ছা, বাত্তা চুল্লিতে কোন ধাতু নিষ্কাশন হয়? অনেকগুলা। অনেকগুলা, বাট আমাদের বই আছে যে লোহার তার চিত্র দেওয়া আছে, এরকম একটা বাত্তা চুল্লি ছিল না? জি ভাই, কিন্তু যে বিক্রিয়াটা মস্ত বেশি, তখন তো অনেকগুলো ধাতু নিষ্কাশন হয়েছে, কপার হয়েছে, আচ্ছা আচ্ছা, সিলিকন হয়েছে, পিবি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তো এটা হচ্ছে লোহা, বাত্তা চুল্লিতে লোহা হয়। আর কপার জিঙ্ক এগুলা তো হয়েছে কি ইয়ার মাধ্যমে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, ঠিক না? তো বাত্তা চুল্লিতে হুম, লোহাটাই করে। তো ধাতু গলাতে কোন ধাতু ব্যবহার করা হয়? ধাতু গলাতে কোন ধাতু ব্যবহার করা হয়? এটা হচ্ছে কাঁসা। আর বালুর প্রধান উপাদান কি? বালুর মধ্যে কি থাকে? যে সিলিকন অক্সাইড, সিলিকন অক্সাইড থাকে। রাবারের সিলিকন ভ্যালকানাইজিং এর জন্য কোনটা ব্যবহার করা হয়? সালফার। সালফাইড, সালফার। সালফার, পিতল বা ব্রাশ তৈরিতে জিঙ্ক কত শতাংশ ব্যবহৃত হয়? জিঙ্ক 35, হচ্ছে জিঙ্ক হচ্ছে 35%, আর কপার 65%। 65, সিলিকার সংকেত কি? সিলিকা কোনটা এই জায়গায়? সিলিকা হচ্ছে SiO2, এটাই তো বালু। কার্বন সালফাইডের সংকেত কোনটি? কার্বন সালফাইড নামেই তো বোঝা যায়, কার্বন থাকবে, সালফার থাকবে। এই যে এটা CH2। বিভিন্ন বিস্ফোরক তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার হয় বিস্ফোরক তৈরির জন্য? HNO3, রাইট, এটা আমরা এর আগের দিনও পাইছিলাম, ঠিক না? যে এটা ইউজ করছিলাম কারণ এটা থেকে যে নাইট্রো অংশটা আসে, NO2 অংশ, এই NO2 অংশ গ্লিসার জানি বলা হয় এটারে, নাইট্রোগ্লিসারিন, ওইটা তৈরিতে লাগে। তারপরে এছাড়াও যেগুলো বিস্ফোরক পদার্থ, এগুলোর মধ্যে নাইট্রো জিনিসটা যুক্ত করার জন্য এই HNO3 অ্যাসিড লাগে। আর ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের পূর্ণ প্রক্রিয়াজাতকরণের পরিমাণ কত? এটা কিন্তু বইয়ের প্রশ্ন, ডিরেক্ট। 60%। সাবান ও ডিটারজেন্ট তৈরিতে কত শতাংশ H2SO4 ব্যবহৃত হয়? হচ্ছে 19%। FeSO4 7H2O এর সমরূপ যৌগ কোনগুলো? সবগুলাই তো, ঠিক না? সবগুলাই তো হচ্ছে হাইড্রেট যৌগ। ধাতু লেড ধাতুর বর্ণ কি রূপ? লেড ধাতু যেটা, লেড কোনটা? সীসা। সীসার বর্ণ কিরূপ হয়? ঈষৎ, ঈষৎ, নীরব, ধূসর, এই কালার। আচ্ছা, দামি কেমনে কম? এটা কি? লেড নাইট্রেট, লেড নাইট্রেট। লেড নাইট্রেট যদি তাপ দিই তাহলে কি উৎপন্ন হবে? পিবিও, NO2, ও টুটা জানি না। পিবিও উৎপন্ন হবে, NO2 উৎপন্ন হবে, O2 উৎপন্ন হবে, সবগুলো। দুইটা যদি হয় তাহলে তার একটা এমনি। ফলমূলের পচন রোধে কোন যৌগ ব্যবহার করা হয়? পচন রোধে বলছে, পাকাইতে বলে নাই কিন্তু। পছন্দ ঠিক। এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ডুরাল মিন তৈরিতে কতটুকু ইয়া লাগে, লোহা? 1%-এর রকম। স্টেইনলেস স্টিল তৈরিতে কত অংশ নিকেল ব্যবহার করে? 8%। আর আর 18% ছিল ক্রোমিয়াম, না? হুম, ল্যাবরেটরিতে ক্রোমাটোগ্রাফি যে হয় সেটার মধ্যে কি ব্যবহৃত হয় ক্রোমাটোগ্রাফির জন্য? ডোন্ট নো। F2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী? সালফার ডাইঅক্সাইড দায়ী, নাইট্রোজেন ডাইঅক্সাইড দায়ী, কার্বন ডাইঅক্সাইড দায়ী, সবগুলো দায়ী। কৃত্রিম সুতা তৈরিতে কোন যৌগ ব্যবহার করা হয়? H2SO4। সাদা মাটিতে কোন খনিজ বেশি থাকে? সাদা মাটিতে, এটা পারা উচিত, এটা বইয়ের প্রশ্ন। কেউলিন। আর ছিল মাথায় কইতারি না। সালফিউরিক অ্যাসিড কোন পদ্ধতিতে তৈরি করা হয়? বর্ষ,
রাইট। আর স্পর্শ পদ্ধতিতে স্টেসোফোর তৈরিতে কোন প্রভাবক ব্যবহৃত হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এবং দুইটি। প্লাটিনাম, দুইটাই। ব্রোঞ্জ যুগের সময়কাল কোনটা? 3000 থেকে 5000 1000। থেকে 1000। স্টেসোফোরের সাথে কোন মৌল যোগ করলে অনিয়ম তৈরি হয়? SO3। সালফার ট্রাইঅক্সাইড, রাইট। জৈব অ্যাসিড সমৃদ্ধ ফল কোনগুলো? যেগুলোর মধ্যে আর কি মানে অ্যাসিডিক একটু ভাব আছে, ওইগুলোর মধ্যে একটু নাম আছে মেইনলি জৈব অ্যাসিড কিন্তু সব ফলেই থাকে, যেমন তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, কামরাঙ্গা, লেবু, এগুলোর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড, ফ্যাক্টরিক অ্যাসিড এগুলো থাকে, তো সবগুলো। তো তরল খনিজ কোনগুলো এই জায়গায়? এই যে মার্কারি তরল খনিজ, তারপরে হচ্ছে পেট্রোলিয়াম তো তরল খনিজ, কয় তাহলে উভয়। গ্যালেন সংকেত পিবিএস। বক্সাইট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত তাপমাত্রায় দ্রবীভূত হয়? সোডিয়াম 2 থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে দ্রবীভূত হয়েছে, পরে কি উৎপন্ন হয়েছিল? Na3AlF6 বা এরকম কিছু না? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে 1500 ডিগ্রি থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত হয়। সালফাইড আকরিক ঘনীকরণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? এটা আমরা পড়ছিলাম, তেল ফেনা বাষ্পন পদ্ধতি, কারণ সালফাইড যে যৌগগুলা সেগুলো একটু তেলের মধ্যে দ্রবীভূত হইতেছে। কোক কয়লার অপর নাম কি? জাস্ট কার্বন নাকি? আমি তো কোক মানে সি জানি, কোক কয়লা কোক সি কয়লা হচ্ছে কার্বন মনোক্সাইড। যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি চাপের পরিমাণ কত? জানি না। 1 থেকে 2 atm। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি চাপের পরিমাণ। আচ্ছা, স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরিতে অত্যানুকূল তাপমাত্রা কত ছিল? 450 থেকে 550। হুম, রাইট। বাট এই জায়গায় 550 500 সবই তো আছে, কোনটা হবে তাহলে? 450। 450। SO2 আর H2O, এখানে কি উৎপাদ তৈরি হবে? H2SO4। নো, এইখানে SO2 আছে, H2SO3। রাইট, H2SO3। H2SO3। ভূত্বকে অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? 8%। রাইট, ইউ 6%। আর রাইট, 8%। নিষ্ক্রিয় ধাতু কোনটা এই জায়গায়? ওরাম। রাইট। কারণ কি? এগুলো অভিজাত। ওই যে কোনো বিক্রিয়া করে না। হ্যাঁ হ্যাঁ, নিষ্ক্রিয় প্রকৃতি, ঠিকই আছে। তো প্রকৃতিতে প্রাপ্ত মৌলের কত পার্সেন্ট ধাতু? 75% ধাতু। নিচের কোনটি কোনটি মুক্ত অধাতু মৌল? মানে ফার্স্ট অফ অল অধাতু, তারপরে আবার মুক্ত, কোনটা? ক্লোরিন, কপার। ক্লোরিন না সালফার? সালফার 8টা থাকে, ক্লোরিন 2টা করে থাকে, মুক্ত কেমনে? হুম হুম, সালফার মুক্ত থাকে। সালফার অণু বললে অ্যাসিড, আর ক্লোরিন বললে Cl2, বাট এটা গ্যাস। হ্যাঁ, অধাতু হচ্ছে সালফার, ক্লোরিন অধাতু। যাই হোক, এই জায়গায় হচ্ছে মুক্ত অধাতু মৌল কোনটা? এটা সালফার, নরমাল সালফারও পাওয়া যায়, তো এটার জন্য সালফার হবে। আচ্ছা, ম্যাগমা কার গলিত অবস্থা? ম্যাগমা শিলা। ম্যাগমা ম্যাগমা কার গলিত শিলা শিলা। অবস্থা? শিলা। রাসায়নিকভাবে খনিজ পদার্থ কত প্রকার? খনিজ পদার্থ রাসায়নিকভাবে হ্যাঁ। 2 প্রকার। কি কি? রাসায়নিকভাবে খনিজ পদার্থ হচ্ছে আম, একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, আর একটা হচ্ছে মানে এটা জৈব আর একটা হচ্ছে অজৈব, এরকম। বক্সাইটের সংকেত কি? 3 অনুপানি। রাইট। কি? 3 অনুপানি? 3 অনুপানি। 3 অনু না? রিয়েলি? বক্সাইটের সংকেত Al2O3 2H2O না? 2 এটা 3 অনু পারা সরাই কেমনে দিলে? পারা উচিত ছিল, এটা সহজ প্রশ্ন ছিল, একদম বইয়ের প্রশ্ন। ভৌত অবস্থা বিবেচনায় খনিজ কত প্রকার? ভৌত অবস্থা বিবেচনায় খনিজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কঠিন খনিজ, একটা হচ্ছে তরল খনিজ। হেমাটাইট কোথায় পাওয়া যায়? হেমাটাইট, এই যে লোহার যে ইয়াগুলা, এগুলা কোথায় পাওয়া যায়? খনিতে নাকি? না, ভূত্বকে। হেমাটাইট পদ্ধতি। ওই যে 3 অনু যে সরাই, আমি 3 অনু সরাই মনে কইরা 3 অনু কইছি। আচ্ছা, ওলিয়ামের সংকেত কি? আবার হয়েছে H2S2O7। বলছে না। আচ্ছা, তারপর হচ্ছে কিছু সম্ভাব্য প্রশ্ন আছে যে কোনটা অ্যাসিডিক বিগালো। SO2। এর বলতে হচ্ছে SiO2। SiO2 বিগালক কেমনে? বিগালক কাকে বলে?
বিঘালক হচ্ছে যেটা যে আমার আকরিক থেকে ময়লা বের করে নিয়ে আসবে, কিছু অপদ্রব্য থাকে না কাঁচামালের মধ্যে, সেই অপদ্রব্য গুলাকে বের করে নিয়ে আসার জন্য যে জিনিসটা এক্সট্রা করে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বিঘালক। আর SiO2 হচ্ছে এরকম একটা বিঘালক। এবং SiO2 কিন্তু অ্যাসিড ধর্মী। অ্যাসিড ধর্মী এটা আমরা কেমনে বুঝি? যখন ছাদের মধ্যে পিছলা হয়ে যায় তখন পিছলা মানে হচ্ছে গিয়া ওই জায়গায় ভালো দিক। ক্ষার আছে, ক্ষার ধর্মী এটা। তো ক্ষার ধর্মী ওটার মধ্যে যখন আমরা বালু দিই, SiO2 দিই, তখন কিন্তু জায়গাটা ঠিকঠাক হয়ে যায়। তো অ্যাসিডের সাথে ক্ষারটা বিক্রিয়া করে জায়গাটাকে নরমালাইজ করে। তো এটা হচ্ছে অ্যাসিডিক। এছাড়াও সে ইয়া H2SiO3 এরকম একটা অ্যাসিডও উৎপন্ন করে। আচ্ছা, আর সোডিয়াম ক্লোরাইডের সাথে CaCl2 মিশ্রণের ফলে গলনাঙ্ক কত হয়? সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি CaCl2 মিশাতে তাহলে গলনাঙ্ক 600 নেমে আসে। 22 ক্যারেট স্বর্ণতে কত ভাগ স্বর্ণ থাকে? 22 ক্যারেট স্বর্ণতে 87.5 ভাগ স্বর্ণ, আর 24 ক্যারেটে 100%। আর আকরিকে সালফার থাকলে তেল ফেনা বাষ্পীভবন পদ্ধতির প্রয়োজন হয় কেন? এটার উত্তর আমরা বলছিলাম যে যেসব আকরিক নিম্নমানের এবং যাতে সালফার বিদ্যমান তাদের গাড়িকরণের জন্য তেল ফেনা বাষ্পীভবন প্রণালীর প্রয়োজন। এর কেননা তেল ফেনা বাষ্পীভবন পদ্ধতিতে বিচূর্ণ আকরিককে পানি ও পাইন তেল সহ আলোড়িত করলে আকরিকের মূল উপাদানগুলো পাইন তেলের সাথে ফেনা আকারে ভেসে ওঠে এবং ভেজালগুলো তরল রূপে পাত্রের নিচে জমা হয়। তাই কি বলছি যে এই সালফারের সাথে যে যৌগগুলো থাকে এই যৌগগুলা ফেনার সাথে তেলের সাথে মিশে যায়, মিশে উপরের দিকে চলে আসে এবং যে ময়লাগুলো আছে এগুলা নিচে চলে যায়। তো এটা হচ্ছে ওই তেল ফেনা বাষ্পীভবন পদ্ধতি। তারপর বলছে যে আকরিক কাকে বলে? যেসব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদের আকরিক বলে। তো আকরিকের কাহিনী হচ্ছে এখানে লাভজনকভাবে নিষ্কাশন করতে হবে। আর খনি যদি বলে তাহলে লাভজনকভাবে না হইলেও হয়, বাট ওই জায়গায় উপস্থিত আছে। আর ধাতু নিষ্কাশন বিজারণ প্রক্রিয়া কেন? বিজারণ হবে না বা কেন? এই জায়গায় দেখো, এর একটা ধাতু, এটা হচ্ছে কোন একটা আয়ন অবস্থায় থাকে, অবশ্যই পজিটিভ আয়ন, তাহলে তার কি ইলেকট্রন দরকার, সেই ইলেকট্রন গ্রহণ করে সে একটা আস্থা ধাতুতে রূপান্তরিত হয়, তাহলে তার ইলেকট্রন গ্রহণ করা লাগে। তার মানে কি, তার কি নিজের বিজারণ করা লাগে। তো সে বিজারিত হয়, তার একটা কি এটা একটা বিজারণ প্রক্রিয়া না? ওকে। আর খনিজ মল কি? যে ধাতুর সাথে অনেক সময় মাটি, বালি, বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকে, এইসব ভেজালকে একসাথে খনিজ মল বলে। এই খনিজ মল সরানোর জন্যই বিগালক ইউজ করা হয়। তো এই অধ্যায়ে এইটুকুই ছিল, নর্মাল একটা অধ্যায়। নেক্সট আমরা অন্য কোনো একটা অধ্যায় নিয়ে কাজ করব। সো থ্যাংক ইউ।